আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আত্মজা। লিখেছেন শারমিন মুন। পর্ব সংখ্যা ৫ থেকে ৮ পর্যন্ত। সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। চেয়ারম্যান নিজাম তালুকদার দু বউকে মেরে তাদের সামনে দিয়ে জোর করে কাজের মেয়ে লতাকে রুমের মধ্যে নিয়ে যায়। দুই বউ দেয়ালে হেলান দিয়ে বসে আছে। বড় বউ হিমানি বলে, এই নিজাম তালুকদারের একটা ব্যবস্থা করতে হইব। ছোট বউ রেহানা মাথা জাগিয়ে সোজা হয়ে বসে, তারপর বলে, ঠিক বলছেন বড় আপা, এই শয়তানটারে একটা জনমের শিক্ষা দেওয়া দরকার। হিমানি বলে, আর ওর সঙ্গপাঙ্গগুলারেও শুধু সময়ের অপেক্ষা। মা, কালকে আমি আর বোন শহরে যেতে চাচ্ছি। সামনে আমার পরীক্ষা। তোমাদের কি এখানে থাকতে সমস্যা হবে? অনুজার কথায় মাজেদা বেগম গাছে পানি দেওয়া রেখে সোজা হয়ে দাঁড়ালো। তারপর বলে, আর 2টা দিন পর যাইস। অনুজাও মাথা নেড়ে সম্মতি জানায়। আস্তে করে বলে, বোন কই গেছে জানো? ঘরে দেখতেছি না। মাজেদা বেগম পুনরায় গাছে পানি দিতে দিতে বলে, লতাগো বাড়ি গেছে মনে হয়। আচ্ছা, আমিও যাই তাইলে, বোনকে নিয়ে ফিরবো। ও একা ফিরবে কিভাবে? একটু পর সন্ধ্যা নামবে। মাজেদা বেগম বলে, ওই মাইয়ারও কাণ্ডজ্ঞান নাই। এই যে গেল, এখনো আহনের নাম নাই। এদিকে সন্ধ্যা হয়ে আইছে। অনুজা মাথায় ভালো মতো ওড়না পেঁচিয়ে নেয়, ওড়নার এক কোণা দিয়ে মুখ ঢেকে নেয়। তারপর লতাদের বাড়ির উদ্দেশ্যে বের হয়। এদিকে আত্মজা লতাকে সামলাচ্ছে। শুয়ে শুয়ে কান্না করে যাচ্ছে। লতার মাথার পাশে রোগাশোকা বৃদ্ধ বাবা বসে আছে, সেও চোখের পানি ফেলছে। মেয়েটার কি হাল করেছে! সে বাবা হয়েও কিছু করতে পারল না। জীবন চালানোর জন্য চেয়ারম্যানের বাড়িতে কাজ করে, কোনো মতে টেনে টুনে 8 পাস করে। 15 বছরের মেয়েটাকেও নরপশুরা ছাড় দেয়নি। লতার বাবা লতিফ মিয়া ভাঙা কণ্ঠে বলে, মা, তোর আর অগবাড়ি কাম করতে যাওয়ান লাগবো না। পরে আমার থেইকা তোরে কাইরা লইয়া যাইব ওরা। লতা তাকায় তার বাবার মুখ পানে। কতটা কষ্ট নিয়ে এগুলা বলতেছে। লোকটার বয়স হয়েছে, কাজ করতে পারে না। মেয়েকে হারানোর ভয়ে এখন এসব বলতেছে। আত্মজা কঠোর হয়ে বলে, এত ভয় পেলে চলবে না। দুর্বলতার খোলস ছাড়িয়ে নে। একজন শক্তপোক্ত নারী হিসাবে ওই সব নরপশুদের সামনে নিজেকে উপস্থাপন কর। এতটাই শক্ত যেন তারা তারা ছুতে আসলে নিজেরাই গুড়িয়ে যায়। খুব সহজেই লতার মাথার ভিতর কথাগুলো ঢুকলো। কেন নিজেকে দুর্বল ভেবে সবার কাছে বিলিয়ে দেবে? আচমকা ভাউ করে কিছু একটা ঝোপের থেকে লাফিয়ে পড়ল। অনুজা লাফ দিয়ে 1 পা পিছিয়ে গেল। সামনে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। বুকে থুতু দিল। বুকটা এখনো ধুরুধুরু করছে। এপাশ থেকে নূর খিলখিলিয়ে হাসছে অনুজার ভয় পাওয়া দেখে। অনুজা কোমরে হাত দিয়ে দাঁড়ায়, তারপর সামনে এগিয়ে যায়। কান মুচড়ে বলে, এমন করবি আর? দেখলি তো কত ভয় পেলাম। জানিস এমনি ভয় পাই, তাও শুধু ভয় দেখাস। নূর কিছু বলে না, তার তো হাসিই থামে না। অনুজা আবার বলে, তুই এই ঝোপের মধ্যে কি করছিলি? নূর কোনো মতে হাসি থামিয়ে বলে, মাইনষেরে ডরল আমু দেইখা এইখানে পলাইয়া আসিলাম। বলেই আবার হাসলো। অনুজা নূরের ছোট মুখখানা দুহাতে আগলে বলে, এমন করতে হয় না। হঠাৎ করে এমন করলে মানুষ ভয় পায়, আর তারপর তারা কষ্ট পায়। তোকে খারাপ ভাববে। তুই কি চাস মানুষ কষ্ট পাক বা তোকে খারাপ ভাবুক? ছোট পাগলাটে নূর কি বুঝলো কে জানে, তৎক্ষণাৎ বলে ওঠে, আচ্ছা, আমি কাউরে ভয় দেখাবো না। অনুজা হাসলো। পাগল মানুষগুলো বুঝি সবসময় সরল সোজাই হয়? সবাই ওদের দিয়ে ফ্রি কাজ করায়। ওদের সবাই কত অবহেলা করে, যখন তখন মারধর করে। পেটের দায়ে সব মুখ বুঝে সহ্য করে নেয় ওরা। অনুজা বলে, আমি এখন বোনকে আনতে লতাদের বাড়ি যাব। তুই আমাদের বাড়িতে যাস, ঠিক আছে? আমার আবার দেরি হয়ে যাবে। বলেই নিচের দিকে তাকিয়ে সামনে হাঁটা ধরল। সামনে কারোর অস্তিত্ব টের পেয়ে থমকে দাঁড়ায়। তাকিয়ে দেখে কাব্য আর ইহান ওর ঠিক সামনে। হঠাৎ এমন হওয়ায় লজ্জায় পড়ে গেল অনুজা। তাড়াহুড়া করে মুখ ডাকলো। এতক্ষণ কাব্য আর ইহান সব দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইহান মিটিমিটি হাসে। কাব্য এক দৃষ্টিতে অনুজার দিকে তাকিয়ে আছে। পাশ কাটিয়ে যাওয়া ধরলে ইহান ডেকে ওঠে, অনুজা দাঁড়াও একটু। অনুজা দাঁড়িয়ে যায়, মিনমিনিয়ে বলে, কি বলবেন ভাইয়া, তাড়াতাড়ি বলেন, আমার তাড়া আছে। ইহান বলে, কই যাও? একটু পর তো সন্ধ্যা নামবে। লতাদের বাড়ি যাই। ও, ছোটজন কই? বাড়ি নাকি? না, ও তো লতাদের বাড়ি গেছে। ইহান কপাল কুঁচকালো, চিন্তিত স্বরে বলল, এত দূর যাওয়ার কি দরকার ছিল সন্ধ্যার সময়? থাক, আমি আসতেছি, বেশি পথ বাকি নেই আর, আমি নিয়ে যাব। ইহান কিছু একটা ভেবে কাব্যকে ইশারা করলো অনুজার সাথে কথা বলার জন্য। কাব্য কি বলবে এখন? ইহানের দিকে রাগী চোখে তাকায়। ইহান ওখান থেকে দূরে গিয়ে আত্মজার আসার অপেক্ষা করে। অনুজা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কাব্য কিভাবে আটকাবে কিছু বুঝে ওঠে না। তাড়াহুড়া করে পেছন থেকে আচমকা অনুজার হাত ধরে ফেলে। অনুজা থমকে দাঁড়ায়।
পুরো শরীরে অজানা শিহরণ বয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। এ কেমন অনুভূতি? জানা নেই অনুজার, প্রথম কোনো পুরুষের স্পর্শ, তাই হয়তো অজানা ভয়ে হাত পা কাঁপছে। কাব্য কাঁপা কাঁপা গলায় বলে, আমি জানি না কেন এক দেখায় তোমার জন্য এত টান অনুভব করি। মনে হয় তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। তোমার ওই মায়াবী মুখটা দেখার পর থেকে আমার সবকিছু গোলমাল হয়ে গেছে। যতবার তোমার মুখখানা দেখব ঠিক ততবারই নতুন করে মায়ায় পড়ব। বারবার তোমার মায়ায় পড়ার সুযোগ দেবে কি? অনুজার লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়, কান গরম হয়ে যায়, মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। লোকটা কী সব বলছে? অনুজা এখনো কাব্যর দিকে ফিরে তাকায়নি। ছোটার জন্য হাত মুচড়ামুচড়ি করে কাব্য হুঁশে আসে। এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল। হাতের দিকে তাকায়, সাথে সাথেই হাতটা ছেড়ে দেয়। অনুজা ধরতে গেলে দৌড়ানোর মতো করেই ওখান থেকে চলে গেল। এদিকে এতক্ষণে আত্মজা লতার বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। কিছু দূর আসতেই ইহানকে সামনে দেখতে পায়। মাথায় ভালোভাবে ওড়নাটা টেনে নেয়, নিচু হয়ে সামনে হাঁটতে থাকে। এরই মধ্যে ইহানের নজর আত্মজার উপর পড়ে। মুখে তৃপ্তির হাসি। মনে হচ্ছিল কতদিন দেখেনি ওকে। এক নজর দেখার জন্য মনটা সবসময় ছটফট করে। আত্মজা ইহানকে পাশ কাটিয়ে সামনে আগায়। পিছন থেকে ইহান বলে, তুমি সবসময় আমার থেকে এমন পালিয়ে বেড়াও কেন মায়াবিনী? আমাকে তো সেই কবেই জাদু করে তোমার বশে করে নিয়েছো, তাহলে এখন পালাও কেন? আত্মজা পা দুটো থেমে যায়, পিছন না ফিরেই উত্তর দেয়, আমি কোনো মায়াবিনী না, আর না আপনাকে কোনো বশ করেছি, বলেই চলে গেল। সামনেই অনুজার সাথে দেখা। অনুজা বলে, তুই আসছিস? তোকে আনতেই যাওয়া ধরছিলাম। এখন তাড়াতাড়ি বাড়ি চলো, সন্ধ্যা তো হয়েই গেছে। তুই তো দেরি করছস, এখন আমাকে তাড়া দিতেছস? ভালোই। আরো অনেক কথা বলতে বলতে ওরা বাড়ি চলে আসে। মাগরিবের নামাজের পর আজমাইন কার কাছে জানি কল লাগায়। রিসিভ হওয়া মাত্র বলে, আসসালামু আলাইকুম, আপনাদের গ্রামের একজন ভদ্রলোকের ফাঁসি হয়েছে। আমার মনে হয় এখানে কোনো গোলমাল আছে। আমার মনে হলো আপনিও হয়তো জেনে থাকবেন। কি হয়েছে আমাকে বলতে পারেন? মিথ্যা বলেন কি করতে? যাক, ওসব ব্যাপার না, আমি বের করে ফেলবো। আমি এসআই আজমাইন মাহতাব। আচ্ছা, রাখছি। কল কেটে গিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। মাথায় শুধু আত্মজার বলা কথাগুলো বাজছে। আমার বাজার নির্দোষ। চোখটা বন্ধ করে নিল। ভালোভাবে সব দেখতে হবে। আর তারপর আত্মজাকে আমার অর্ধাঙ্গিনী করে আনবো। গভীর রাতে একদম নিস্তব্ধ জঙ্গল, শুনশান জায়গা, গা ছমছমে পরিবেশ। চারদিকে শুধু শিয়াল আর দুই একটা পাখি ডাকে। জঙ্গলে একটা পুরনো বাড়ি আছে, আগের দিনে দোতলা বিশিষ্ট জমিদার বাড়ি। বাড়িটার মাঝে মাঝে ভাঙা। বাড়ির ভিতরে দুটো রমণীর পা পড়ে। নুপুরের শব্দে আশপাশ পুরো ঝংকার দিয়ে উঠল। বাড়ির ভিতর থেকে শিয়াল লাফিয়ে বাহিরে চলে গেল হয়তো। এখানে মানুষের মুরগি বা হাঁস এনে খাচ্ছিল। রমণীরা আস্তে আস্তে উপরে চলে গেল। একটা তালাবদ্ধ রুমের দরজা খুলে টর্চ চালিয়ে চারদিক দেখে নিল। দেখলো সব ঠিকঠাকই আছে। 3-4 জন লোক বাধা পাশেই একটা বেত রাখা, ওখান থেকে একটা রমণী হাতে বেতটা নেয়। হাতে পেঁচাতে পেঁচাতে চারদিকে ঘুরতে থাকে, হুঙ্কার দিয়ে বলে, তোরা নিরীহ মেয়েদের সম্মান নষ্ট করিস, লজ্জা লাগে না? তোদেরও তো মা বোন আছে। একবারও কি মনে হয় না, যদি আমার মা বা বোনের সাথে এমন হয় তাহলে কি হবে? আর তোদের মতো কাপুরুষের এসব মনেই হবে কেন? তোরা তো অন্য জগতে ডুবে আছিস। তোদের নিজের মা বোনের সাথে এমন হলেও মনে হয় কিছু যায় আসে না। সবাই ভয়ে চুপ করে আছে, হাত পা কাঁপতে থাকে। জানে এরপর কি হবে, কথা বলার চেষ্টা করেও পারে না, কারণ মুখও বাঁধা। রমণীটি গায়ের সর্বশক্তি দিয়ে সবাইকে মারতে থাকে। লাস্টে কাঁদতে কাঁদতে অনেক কথা বলে। সবাই ইচ্ছামতো আর্তনাদ করে। ওদের আকুতি রমণীরা কানেও তুলে না। বুকে পাথর বেঁধে নেমেছে। মারতে মারতে হাঁপিয়ে ওঠে। পরে অন্য রমণীটা ব্যাট নিয়ে ইচ্ছামতো মারতে থাকে। মনে হচ্ছে সব রাগ জেদ উগরে দিচ্ছে। আধার কেটে যাচ্ছে ক্রমশ। একটু একটু করে ভোরের আলো ফুটতে শুরু করেছে মাত্র। গ্রাম হওয়াতে রাস্তায় বাড়ছে মানুষের সংখ্যা। রাতভর জেগে থাকা কুকুরগুলো হাই তুলছে। মোরগের ডাকে অনেকের ঘুম হালকা হয়ে যায়। এরই মধ্যে নিজাম তালুকদারের ডান হাত শরীফ হন্তদন্ত হয়ে ছুটে আসে তালুকদার বাড়ি। গলা বাড়িয়ে ডাকতে থাকে, চাচা, ও চাচা, ঘুমান নাকি? তাড়াতাড়ি বাইরে আহেন, জরুরি একখান কথা কওয়ার ছিল। হঠাৎ শরীফকে আসতে দেখে হিমানি ও রেহানা দরজার কাছে উকিঝুঁকি দেয়। তারপর দুজন দুজনার দিকে আতঙ্ক দৃষ্টিতে তাকায়। দুজনের মনে একটাই প্রশ্ন, কিসের জন্য এত জরুরি তলব? শরীফের ডাকে নিজাম তালুকদার হাই তুলতে তুলতে রুম থেকে বেরিয়ে আসে। দরজায় দুই বউকে উকি মারতে দেখে ধমক দিয়ে বলে, এখানে কি করতাছস তোরা? ভিতরে যা। আচমকা এমন হয় দুজন ধরফরিয়ে ওঠে, দ্রুত পা চালিয়ে ওখান থেকে প্রস্থান করে।
নিজাম তালুকদার উঠানে দাঁড়িয়ে থাকা শরীফের কাছে যায়, তারপর বলে, সকাল সকাল এত চিল্লাচিল্লি করতাছস কেন? আরামের ঘুমটাই হারাম করে দিলি। শরীফ দ্রুত নিজাম তালুকদারের কাছে এসে দাঁড়ায়। কানের কাছে এসে ফিসফিস করে বলে, চাচা, আমাগো দলের 4 রে পাওয়া যাইতেছে না। রাইতে নাকি বাড়িতেও যায় নাই। নিজাম তালুকদার শান্ত কণ্ঠেই বলে, দেখ, হয়তো কেউ লগে রাত কাটাইতে গেছে। শরীফ বলে, না গেলে তো আমাগরে জানাই তুই। এবার নিজাম তালুকদার তাকালো শরীফের পানে, চিন্তিত হয়ে বলল, তাইলে যাইব কই ওরা? হঠাৎ কইরাই উদাও হয়ে গেল নাকি অন্য কিছু? খোঁজ লাগা। শহরের অলিতে গলিতে বইছে বসন্তের হাওয়া, ব্যস্ত কোলাহলে আবদ্ধ। টোকাইরা বস্তা কাঁধে তুলে আনাচে কানাচে বোতল খুঁজতে বের হয়েছে। দুর্গন্ধ ভরা ময়লা স্তূপে কাকের ঝগড়া বেঁধে হট্টগোল। আঞ্জুম প্রতিদিনের মতো শহরের অলিগলি দিয়ে হেঁটে যাচ্ছে কোচিংয়ের উদ্দেশ্যে। ফাঁকা রাস্তায় আসতেই দেখতে পায় রাস্তার মাঝে বড় একটা ট্রাক দাঁড় করানো। আঞ্জুম সেদিকে খেয়াল না দিয়ে সামনে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ করে কয়েকজন লোক নেমে আসে ট্রাকের ভিতর থেকে, আঞ্জুমের যাওয়ার রাস্তা আটকে দেয়। হঠাৎ এমন হয় আঞ্জুম ঘাবড়ে যায়। চারদিকে একবার চোখ বুলিয়ে নেয়, আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। আঞ্জুম কি করবে বুঝতে পারছে না, ভয়ে গলা শুকিয়ে আসছে। কিছু একটা ভেবে পিছনে দৌড় দেয়, কিন্তু একটু যেতেই একজনের সাথে ধাক্কা লাগে। তাকিয়ে দেখে একজন পুরুষ, শক্তপোক্ত দেহ। আঞ্জুম আবার ছুটতে চাইলে লোকটা ওকে ধরে ফেলে। আঞ্জুম আরো ভয় পেয়ে যায়। মনে হচ্ছে হাত পা অবশ হয়ে আসছে, শরীর কাঁপতে শুরু করে। সাহস জুগিয়ে বলে, আমার পথ আটকাচ্ছেন কেন? আমাকে যেতে দিন। বলেই ছোটার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু একজন শক্তিশালী পুরুষের সাথে পেরে না উঠে চুপ হয়ে যায়। দৃষ্টি দেয় সামনে থাকা পুরুষটির দিকে। পুরুষটি গম্ভীর কণ্ঠে বলে, তোকে কি ছাড়ার জন্য ধরেছে নাকি? বলেই জোর করে ট্রাকের পিছনে উঠায়, তারপর ঝাঁপ ফেলে তালা লাগিয়ে দেয় যাতে পালাতে না পারে। তারপর সবাই ট্রাকে উঠে পড়ে। ওই লোকটাও উঠে পড়ে ড্রাইভিং সিটে। ট্রাকটা ছেড়ে দেয়। এদিকে আঞ্জুম ট্রাকের ভিতর দম বন্ধ হয়ে আসে, চারদিকে শুধু অন্ধকার। এতক্ষণ বসন্তের হাওয়া বহিলেও এখন ভাবসা গরমে টের পাচ্ছে আঞ্জুম। চিন্তাও হচ্ছে অনেক। জামা কাপড় গুছিয়ে নে বোন, কালকে আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিব। অনুজার কথা শুনে আত্মজা বলে, কালকেই যেতে হবে? আর কদিন পরে যাই। অনুজা সবজি কাটা রেখে আত্মজার দিকে তাকায়, তারপর বলে, আর কয়দিন পর পর করে অনেক দেরি হয়ে যাবে। আমার সামনে পরীক্ষা আছে, বুঝতে হবে তো। আত্মজা একটু মন খারাপ করলো। গেলে আবার কবে আসা যায় কে জানে। এতদিন আব্বাজানের কবর দেখতে পারবে না, এখন তো একটু কবরটা দেখতে পারে, গেলে তো তাও সম্ভব না। অনুজা বুঝতে পেরে বলে, মন খারাপ করিস না, আমাদের এখন পড়তে হবে। বাজানের স্বপ্ন ছিল আমরা যাতে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে পারি, আর আমাদের পরিবারের পাশেও কিন্তু দাঁড়াতে হবে। আমরা ছাড়া কে বা আছে আর তাদের দেখাশোনা করার? আত্মজা বুঝলো সব একদিকে তার, আর বাজানের কথা একদিকে। এই মানুষটাকে এতটাই ভালোবাসে যে তার জন্য সবকিছু করতে পারবে। আত্মজা বলে, আমাদেরই এখন পরিবারের পাশে দাঁড়াতে হবে। এই পরিবার টিকিয়ে রাখার দায়িত্ব এখন থেকে আমাদের। মাজেদা বেগম ও আয়েশা খাতুন দাঁড়িয়ে মেয়েদের কথা শুনলো। চোখ দুটো জল করে উঠল। মেয়েরাও তাদের জন্য এত ভাবে, এত চিন্তা করে। আত্মজা গুটি গুটি পায়ে ঘরের ভিতর যায়। মাঝের ঘরে উপরের তাকে একটা টিনের ট্রাঙ্ক আছে, সেটা নামিয়ে চকির উপর রাখে। আস্তে করে উপরের ঝাপটা খুলে, তারপর অনুজা এবং ওর জামা কাপড় গুছাতে থাকে। গুছাতে গুছাতে জামা কাপড়ের ভাঁজে হঠাৎ একটা ডায়েরি চোখে পড়ে। আত্মজা ভ্রু কুঁচকে ফেলে। আগে তো কখনো এই ডায়েরি দেখেনি, হঠাৎ কোথা থেকে আসলো? জামা কাপড় সরিয়ে নীল রঙের ডায়েরিটা হাতে তুলে নিল। বেশ পুরনো মনে হচ্ছে। এপিট ওপিট করে দেখছে আর ভাবছে, এটা কি খুলে দেখা উচিত হবে? অনুমতি ছাড়া খোলা উচিত হবে না ভেবেই আবার ট্রাঙ্কে রেখে দেয়, কিন্তু তাও বারবার চোখ দুটো ওই ডায়েরিতেই গিয়ে পড়ছে। মনে বেশ কৌতূহল জাগছে, এটা কার হতে পারে, বা এখানে এলোই বা কি করে? আগে তো এখানে দেখিনি। কতক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে আবার ডায়েরিটা হাতে নিল। এবার কোনো ভনিতা না করে ডায়েরিটা খুলেই ফেললো। প্রথম পৃষ্ঠায় চোখ যায়, বড় করে লেখা, আমার প্রিয়তমা আজরা তেলজিব, তোমায় নিয়ে আমি একটি উপন্যাস লিখতে চাই এই ছোট্ট ডায়েরিখানায়, যার প্রতিটা অধ্যায়ে থাকবে তুমি, যার সূচনা তুমি, যার সমাপ্তিও শুধুই তুমি। এটুকু পড়ার সাথে সাথেই কেউ একজন ছু মেরে হাত থেকে ডায়েরিটা নিয়ে যায়। আত্মজা হকচকিয়ে সামনে তাকায়। মাজেদা বেগম রাগী চোখে তাকিয়ে আছে। আত্মজা মায়ের এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। কি এমন অপরাধ করলো যার জন্য এমন করে তাকিয়ে থাকা লাগে? আর এমন করে ছিনিয়ে নেওয়ারই বা কি আছে? লেখাটা এতটা গভীর ছিল যা পড়ে আত্মজাও চারদিকে খেয়াল করেনি। মাজেদা বেগম বলে, এটা কই পাইলি? আর এমন পাইলেই কি পড়তে হইব নাকি? অনুমতি ছাড়া যে কারোর জিনিস ধরা মানা জানোস না? আত্মজা মাথা নিচু করে ফেললে।
কেন জানি বুকটা ভারী হয়ে আসলো। অভিমান হলো মায়ের উপর। এই সামান্য বিষয়ের জন্য এমন কথা শোনানো লাগে। আত্মজা নিশ্চুপে স্থান ত্যাগ করলো। আত্মজা অনুজাকে কখনো না পারতে কেউ কষ্ট দিয়ে কথা বলেনি। আকবর সাহেব মেয়েদের মাথায় তুলে রাখতো। সবার থেকে একটু বেশি টান ছিল এই মেয়ে দুইটার প্রতি। কখনো কোনো আঘাত লাগতে দেননি। তাই কেউ সামান্য কিছু বললেও অনেক খারাপ লাগে, অভিমান জমে তার প্রতি। আত্মজা বিলের আইল দিয়ে হাঁটতে থাকে। চারদিকে কেমন ঘুমট অন্ধকার। আকাশে হালকা হালকা মেঘ জমেছে। বিল পুরোটাই সবুজ শ্যামল। একপাশে সয়াবিন বোনা হয়েছে। আত্মজাদের বাড়ির পাশে ছোট একটি সবজি বাগান করছে। সেখানে বেগুন, লাউ, টমেটো, মরিচ গাছ, ঢেঁড়স এই সব গাছ লাগানো। বাগানটা দেখতে বেশ লাগে। আত্মজা সামনে এগুচ্ছে। ধমকা হাওয়া বইছে, যার দরুন সামনের ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আত্মজা কিছুটা বিরক্ত বোধ করলো। কিছুক্ষণ পর বিলের মাঝে গাছটার নিচে চলে আসলো। তারপর একটা শিকড়ের উপর বসে পড়লো। এখনকার আবহাওয়াটা অনেক ভালো লাগছে। আত্মজা তখনকার ডায়েরির কথা ভাবতে লাগলো। কেউ কারোর জন্য এতটা গভীরভাবে লিখতে পারে, প্রথমে এত সুন্দর লেখা, না জানি ভিতরে আরো কত সুন্দর লেখা হবে। এরকম কত শত চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে। কি যেন নাম, একটু ভাবতেই মনে হলো আজরা তেহজিব, তাকে নিয়েই লেখা ডায়েরিটা। কিন্তু একটা বিষয় খুব ভাবাচ্ছে, মা কেন এমন করে কেড়ে নিল ডায়েরিটা? কি আছে ওটার ভিতর? একটু ভাবলো আত্মজা। কিছুক্ষণ পর মনে পড়লো, এত বাজানের হাতে লেখার মতো। মনে তো হচ্ছে এটা বাজানেরই লেখা। যদি বাজানেরই হয় তাহলে এই আজরা তেহজিবকে কেনই বা তাকে নিয়ে লিখবে ডায়েরিতে? মনের মধ্যে কত শত প্রশ্ন জমা হচ্ছে। আবার একটু ভাবলো, তার নাম আজরা তেহজিব, বুবুর নাম অনুজা তুরফা, আমার নাম অজান্তা তাবাস্তুম আত্মজা। ভুরু কুচকে এলো আত্মজার, বুকের ভিতর স্যাঁত করে উঠল। আজমাইনের মা সালেহা কান্নাকাটি করছে। পাশে আজমাইনের বাবা সত্তার সাহেব চিন্তিত হয়ে বসে আছে। আজমাইন মুঠো ফোনটা দিয়ে বারবার কাউকে কল করছে। কল ধরতে আজমাইন বলে, হ্যালো আয়ান, দোস্ত, আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা পুলিশ টিম অনেক চেষ্টা করছি, তাও কোনো খোঁজ পাচ্ছি না। তুই একটু দেখ না। আর আমিও চেষ্টা করতেছি। আজমাইনের কথা শুনে অপর পাশে আয়ানের একটু চিন্তা হয়। যতই হোক বন্ধুর বোন। তারপর বলে, আচ্ছা চিন্তা করিস না, দেখবো, বাট কখন থেকে খুঁজে পাচ্ছিস না সব খুলে বল। সকালে কোচিং করার জন্য বের হয়েছিল, দুপুরের আগেই ফেরার কথা ছিল, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, তাও কোনো খোঁজ নেই। ওর বন্ধু বান্ধবের বাসায় খোঁজ করেছিস? সেখানেও তো যেতে পারে। আরে না, সবার বাসায় খোঁজ নিয়েছি, কারো বাসায় যায়নি। এমনকি সকালে নাকি কোচিংয়েও যায়নি, কিন্তু ও তো কোচিংয়ে যাওয়ার জন্য বেরিয়েছে। আয়ান বেশ চিন্তিত হয়ে বলল, আচ্ছা দেখছি ব্যাপারটা। আকাশে ঘন কালো মেঘ জমেছে। এদিক ওদিক হাওয়া বইছে। বাতাসে গাছগুলো হেলে দুলে একটার উপর আরেকটা আছড়ে পড়ছে। আজকে সারাদিনে সূর্যের দেখা মেলেনি। মনে হচ্ছে এখনই অজরে বৃষ্টি ঝরবে। তবে বৃষ্টি হলে মন্দ হবে না। এখন রাত 9টার কাছাকাছি। গ্রামে 9টা মানেই গভীর রাত। গ্রামের প্রায় সবাই ঘুমের রাজ্যে প্রবেশ করছে। হয়তো জেলেরা নদীতে মাছ ধরতে গেছে। অনুজা টেবিলের এক কোণে বসে আছে, হাতে একটা চিঠি। বিকেলে পানি আনতে যাওয়ার সময় কাব্য এই চিঠিটা দেয়, কিন্তু এখনো খোলা হয়নি। অনুজা চিঠি নিতে চায়নি। কাব্য এক প্রকার জোর করেই চিঠিটা দেয়। অনুজাও মানুষ দেখে ফেলবে এই ভয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসে। অনুজার চিঠিটা খুলে সামনে রাখলো, তারপর মনে মনে পড়া শুরু করলো। প্রিয় অনু, জীবনে প্রথমবার কাউকে চিঠি লিখতে বসলাম। কোন জায়গা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। দীর্ঘক্ষণ ঘুমানোর চেষ্টা করেও যখন ঘুম এলো না, তখন তোমায় নিয়ে আমি একটা স্বপ্ন বুনি, যেখানে তুমি আমি দুজনে খুব সুখে শান্তিতে সংসার করছি। তুমি আমাকে শাসন করছো, আমাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে। সত্যিই যদি এমন হতো কত সুন্দরই না লাগতো। এইসব ভেবে নিজেই আনমনে হাসছি। আমি বুঝে গেছি তোমার মায়ার অতল সাগরে আমি পুরোপুরি ডুবে গেছি, যেখান থেকে ফেরা আর সম্ভব না। শোনো কাজল চোখের মেয়ে, আমি তোমাকে পুরোপুরি আমার করে নিতে চাই। এতে তুমি অনুমতি দাও বা না দাও, তবে এই আমিটাকে একবার গ্রহণ করেই দেখো না। ভালোবাসায় মুড়িয়ে রাখবো। ইতি কাব্য। অনুজা চিঠিটা পড়ে মুচকি হাসলো। এই কেমন প্রেমপত্র! আমাকে সে নিজের করে নিবে, অথচ আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করবে না। চিঠিরা ভাঁজ করে বইয়ের মাঝে রেখে শুতে চলে যায়। আত্মজা কিছুক্ষণ আগে শুয়েছে। শোয়ার পর থেকে মাথায় শুধু ডায়েরিটার কথাই ঘুরপাক খাচ্ছে। বিল থেকে আসার পর ডায়েরিটা খুঁজেছিল, কিন্তু কোথাও পায়নি। আত্মজা ভাবছে, মায়ের কাছে কি ডায়েরিটার ব্যাপারে জিজ্ঞেস করব? আবার এটাও ভাবছে, জিজ্ঞেস করলে হয়তো বলবে না। একটু ধরাতেই এমন করে নিয়ে গেল। এখন নিশ্চয়ই জিজ্ঞেস করলে বলবে না।
আমি যাতে না পড়ি সেজন্যই তো নিল। এমন চিন্তা মাথা ঝিম ধরে গেছে। কিছুক্ষণ পর আত্মজা শোয়া থেকে উঠে বসে। আত্মজাকে এভাবে উঠতে দেখে অনুজা জিজ্ঞেস করে, কি রে বোন, ঘুমাবি না? উঠে বসছিস কেন? খারাপ লাগছে নাকি? আত্মজা বোনের দিকে করুণ দৃষ্টিতে তাকায় আর বলে, আমাকে একটা জিনিস অনেক ভাবাচ্ছে বুবু। ওই জিনিসটাই শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে, কোনো কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না, তাই অশান্তি লাগছে। বলেই চুপ করে নিচে তাকিয়ে হাতের নখ খুঁড়তে থাকে। অনুজা বোনের কথা শুনে উঠে বসলো। বোনের মাথায় স্নেহের হাত রেখে বলল, কোন বিষয় নিয়ে এত চিন্তা করছিস বোন, আমাকে বল। আত্মজা একটু সময় নিয়ে বোনের দিকে দৃষ্টি রেখে বলে, আজকে জামা কাপড় গোছানোর সময় ট্রাঙ্কের ভিতরে একটা ডায়েরি পাই, অথচ এর আগে তো কখনো এটা দেখিনি। তাহলে হঠাৎ করে এটা ওখানে আসলো কিভাবে? তারপর ডায়েরিটা খুলবো কি খুলবো না এসব চিন্তা করি, শেষ পর্যন্ত খুলেই ফেলছিলাম। প্রথম পৃষ্ঠায় একটা মেয়ের নাম লেখা থাকে। অনুযায়ী একটু ভাবলো, তারপর বলে, কি নাম ছিল? আত্মজা বলে, আজরা তেহজিব। আত্মজার মুখে এই নাম শুনে আয়শা বেগম চমকে উঠল। বুকের ভিতর ধরফর করতে লাগলো। চিন্তারা এসে ভিড় করেছে। আয়শা বেগম চুপ করে শুনতে লাগলো। এরপর কি বলে? অনুজা কপাল কুঁচকে তাকালো আত্মজার দিকে, তারপর বলল, আর কিছু লেখা ছিল না আত্মজা বলে, আমার প্রিয়তমা আজরা তেহজিব, তোমায় নিয়ে আমি একটি উপন্যাস লিখতে চাই। এই ছোট্ট ডায়েরিখানায়, যার প্রতিটা অধ্যায়ে থাকবে তুমি, যার সূচনা তুমি, যার সমাপ্তিও শুধুই তুমি। এরকম লেখা ছিল। তারপর আর পড়তে পারিনি, মা টেনে নিয়ে গেছে। অনুজা ভ্রু কুঁচকে বলল, মা কেন ডায়েরিটা টেনে নিল? কি এমন আছে ওটাতে? অনুজার সাথে তাল মিলিয়ে আত্মজা বলে, ঠিক বুবু, মা এমন ভাবে নিয়ে গেল মনে হয় আজরা নামের মেয়েটাকে চিনে, আর চিনলেও এটা আমাদের কেন লুকালো? সবকিছু গোলমাল লাগছে। আর হ্যাঁ, মেয়েটার নাম আমাদের নামের সাথে মিলানো খেয়াল করছো? চমকে তাকালো অনুজা, অবাক স্বরে বলল, আসলেই তো, এতক্ষণ তো খেয়ালই করি নাই। আচ্ছা, ওই ডায়েরিটা এখন কোথায়? ওটা পড়লেই মনে হয় এর সমাধান মিলবে। বুবু, কিন্তু দুঃখের বিষয় যে ওই ডায়েরিটা খুঁজে পাইতেছি না। মা কোথাও লুকিয়ে রাখছে হয়তো। দুজনে হতাশার নিঃশ্বাস ছাড়লো। অনুজা বলল, এখন ঘুমা, এসব পরে দেখা যাবে। ওদের দুজনের কথাবার্তা শুনে আয়শা বেগম ঘাবড়ে গেল। অতীতের স্মৃতি চোখের সামনে হানা দিল। একটা ঘুটঘুটে অন্ধকার রুমে আঞ্জুম গুটিসুটি মেরে বসে আছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। অজানা জায়গায় একা একটা অন্ধকার রুম, চারদিকে বিজলি চমকাচ্ছে। সব মিলিয়ে ভয়ে গ্রাস করে রেখেছে। এরই মধ্যে কিছু একটা শব্দ করে উঠল। আঞ্জুম ধরপড়িয়ে উঠল। ভয়ের তো দৃষ্টিতে চারদিকে দেখলো, কিন্তু অন্ধকার দেখতে পেল না ঠিকই, কিন্তু মন বলছে এ ঘরে কেউ আছে। কাপা কাপা কণ্ঠে বলল, কে কে এখানে? আর বলতে পারলো না, ভয়ে গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। চুপটি মেরে এক কোনায় বসে আছে। এর মধ্যে একটা টর্চ লাইট জ্বলে উঠল। আঞ্জুম সেদিকে তাকালো, একটা ছায়া দেখতে পেল। মনে হচ্ছে কোনো পুরুষের ছায়া এটা, হয়তো যারা কিডন্যাপ করেছে তাদের মধ্যেই কেউ একজন। লাইটের আবছা আলোতে পেছনে একটা দরজা দেখতে পেল। লোকটা লাইটটা চারদিক লাইটে ঘুরিয়ে দেখছে। একটু বাদে চোখ পড়ল এক কোণে গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটার দিকে। আঞ্জুমের মুখশ্রীতে গিয়ে আলোর আভা পড়ল, সাথে সাথে হাত দিয়ে আলো আটকানোর প্রচেষ্টা করলো। ভয়ে ডুব গিলল আঞ্জুম। এখন রাত কটা বাজে জানাও নেই। আনুমানিক 9:30 কি 10টা তো হবেই। এত রাতে কে এলো এই ঘরে? কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? যদি কোনো ক্ষতি করে দেয়? ভয়ে মুখ হাত দিয়ে চেপে ধরে কান্না করে দেয়। অচেনা লোকটা আঞ্জুমানের কাছে গিয়ে বসে। আঞ্জুমান ওর পাশে কারো অস্তিত্ব টের পেয়ে চোখ মুখ থেকে হাত সরালো। সামনে চোখ পড়তেই দেখলো সকালের সেই পুরুষটা, যার সাথে ধাক্কা লাগছিল। তখনই কর্কশ কণ্ঠে লোকটা বলল, কান্না করছিস কেন? তোকে কি কিছু করেছি নাকি? চুপ কর, নয়তো খারাপ হয়ে যাবে। বলেই উঠে দাঁড়ায়। আঞ্জুম কান্না আটকানোর চেষ্টা করে, অবাক হয়ে তাকায় লোকটার দিকে। মিনমিনিয়ে বলে, কিছু করেন নাই মানে? আমাকে তুলে আনছেন, এটা কি কম কিছু? পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটি ওর কথায় ওর দিকে তাকায়। আঞ্জুম চোখ সরিয়ে নেয়। একটু পর একটা লোক কি যেন হাতে নিয়ে ঢোকে। এসেই বলে, সাদাত ভাই, এই লন মাইয়াডার লেগা খাওয়ান আনছি। আঞ্জুম বুঝলো লোকটার নাম সাদাত। সাদাত নামের লোকটা বলে, রাইখা যায় এখানে। বলার সাথে সাথে লোকটা চলে যায়। এবার সাদাত আঞ্জুমকে বলে, এই মাইয়া, এখানে খাওয়ান আছে, খাইয়ালো। আর এটা একটা গ্রাম, এইখানে কোনো রকমের কারেন্ট বা সৌরবিদ্যুৎ নাই, তাই রাতে এমন অন্ধকারেই থাকতে হইব। কালকে হারিকেনের ব্যবস্থা করতে পারবো। আঞ্জুম চুপ করে বসে থাকে, খাওয়ার ইচ্ছে নেই। পেটে খিদেও লাগেনি। এমন সময় কি আর খিদে লাগে? জোর করে খেলেও তো গলা দিয়ে খাবার নামবে না। আঞ্জুম বাড়ির কথা ভাবতে লাগলো। না জানি তারা কত খোঁজাখুঁজি করবে, কত কষ্ট পাবে। আচ্ছা, আমি কি আর বাড়িতে ফিরতে পারবো না? কথাটা ভেবেই বুকটা কেঁপে উঠলো। মনে ভয় ঢুকে গেল। যদি সত্যি এমন হয় তাহলে কি করবে?
সাদাত আবারও তাড়া দিয়ে বলে, কি বলছি কানে ঢোকে না তোর? তাড়াতাড়ি খাইয়া নে, আমি এইখানে কতক্ষণ বয়ে থাকতাম তোর লেগা। আঞ্জুম বলে, আমার খেতে ইচ্ছে করছে না, নিয়ে যান আপনি। সাদাত আঞ্জুমানের দিকে ভালো করে লক্ষ্য করলো। গোলাপি রঙের একটা থ্রি পিস পরা, গোলগাল মুখের গড়ন, মনমরা হয়ে হাঁটুতে থুতনি ঠেকিয়ে চুপটি করে বসে আছে। একটু দয়া হলো। রাগ না দেখিয়ে শান্ত কণ্ঠে বলল, সারাদিন কিছু মুখে তুলস নাই, এখন খেয়ে নে। আঞ্জুম আবারও বলে, আমি খাবো না, আমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসেন, বলেই চোখের পানি ফেলতে থাকে। সাদাত বিরক্ত বোধ করলো, খাবার আর টর্চটা রেখে রুম থেকে বেরিয়ে যায়। আজমাইন এখনো থানায় আছে, সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ক্লুই পাচ্ছে না। এদিকে আয়ানেরও আসার কথা থানায়। আজমাইন বসে আছে, এত চিন্তার মধ্যে আত্মজার কথা মাথায় আসলেও ঝেড়ে ফেলে দিতে হয়। কিছুক্ষণ বাদে একজন সুদর্শন পুরুষের পা পড়ে থানার ভেতরে। তাকে আশেপাশের অনেকেই দেখেই দাঁড়িয়ে সালাম দেয়। আজমাইনকে দেখেই গিয়ে জড়িয়ে ধরে। আজমাইনও তার প্রাণপ্রিয় বন্ধু আয়ানকে জড়িয়ে ধরে। আজমাইন আয়ানকে বসতে একটা চেয়ার দেয়। আয়ানও বসে পড়ে। আয়ান বলে, তো কোনো খোঁজ পেলি? কিডন্যাপারদের কোনো কল বা মেসেজ আসছে? আজমাইন মন খারাপ করে বলে, না রে, এখনো পর্যন্ত কোনো কল আসেনি। যদি টাকা আদায়ের জন্য কিডন্যাপ করতো তাহলে তো এতক্ষণে কল করার কথা ছিল। আয়ান একটু ভেবে বলল, কালকের দিন দেখি, তারপর ও যদি কল না আসে তাহলে অন্য ব্যবস্থা করব। যা করার তাড়াতাড়ি করতে হবে, যদি কোনো ক্ষতি করে ফেলে তখন আর মাও ওর চিন্তায় অসুস্থ হয়ে পড়তেছে। আন্টিকে চিন্তা করতে না করিস। রাত 2টার মতো তখনই আঞ্জুমের ঘরে কেউ প্রবেশ করে। আঞ্জুম তখন গভীর ঘুমে। সারাদিন না খাওয়া, চিন্তা সব মিলিয়ে অনেক ক্লান্ত। কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। আস্তে আস্তে আঞ্জুমের পাশে বসে লাইটের আবছা আলোতে আঞ্জুমের খোলা গলা ঘাড়ের অংশ দেখা যায়। সেদিকে হাত বাড়াবে ঠিক তখনই কেউ ঘরে এসে লোকটার হাত মুচড়ে ধরে, টানতে টানতে বাহিরে নিয়ে যায়। তুই ওই মাইয়ার ধারে কি করতে গেলি? আমরা কি ওরে এর লেইগা তুইলা আনছি নাকি? আমাদের কাজ শুধু ওরে বাইন্দা রাখা। আমাদের আপাতত এইটাই করতে বলা হয়েছে, বুঝতে পারছস? ওই মাইয়ার কাছে আর যাবি না। সাদাতের কথায় রবিন মাথা দুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আর কয়দিনের লাইগা আটকায় রাখতে বলছে ওরে? 10-15 দিন। এখন তুই যাইয়া ঘুমা, আমি পাহারা দিই। রবিন অন্ধকারে আঞ্জুমের রুমের দিকে তাকায়, মুখে পৈচাসিক হাসি। সাদাত না বলা সত্ত্বেও আঞ্জুমকে ভোগ করার চিন্তা মাথায় ঘুরছে। রবিন চলে যায়। সাদাত দরজার দিয়ে দিয়ে উকি দিয়ে দেখে আঞ্জুম ঘুমাচ্ছে। দরজার বাইরে একটু দূরে এক টুকরো কাপড় বিছানো, সেখানে গিয়ে বসে পড়ে। বাইরে মুষলধারে বৃষ্টি নামছে। পুরনো জমিদার বাড়ির ভিতর থেকে জোরে একটা চিৎকার বেরিয়ে আসে। এক রমণীর হাতে রক্তমাখা ছুরি, ছুরি হতে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। চোখ বড় বড় করে রাগান্বিত দৃষ্টিতে সামনে হাত পা বাঁধা লোকটার দিকে তাকিয়ে আছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পাশেই 3টা লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গর্জন করে বলে, বলো কে কে আছে তোর তোর বলো কে কে আছে তোদের সাথে? গ্রাম থেকে মেয়েদের নিয়ে তোরা কোথায় আটকে রাখিস বল। সামনে বাঁধা লোকটা থরথর করে কাঁপতে থাকে। আগের তুলনায় অনেক শুকিয়ে গেছে। না খেয়ে, এত মার খেয়ে মাত্র মাত্র পাশেই 3টা খুন হতে দেখেছে। কি নৃশংস মৃত্যু দিয়েছে, ভাবলেই গায়ে কাটা দেয়। এখন নিজেরই পালা। কথা বলার শক্তি নেই। রমণীটি লোকটার গলার কাছে ছুরি ধরে দাঁতে দাঁত চেপে বলে, শেষবারের মতো বলছি, বল কোথায় নিয়ে যাস ওদের, আর কি বা করস? লোকটি নড়াচড়া বন্ধ করে দেয় ভয়ে। একটু নড়লেই কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে করে বলে, বলছি ছুরিটা সরাও। রমণীটা খিলখিল করে হেসে উঠল। পাশে থাকা আরেক রমণীও ওর সাথে তাল মেলালো। হাসির শব্দেও মেঘের গর্জন মিলেমিশে একাকার। লোকটা ভরকে গেল। বুঝলো, আমি বোধহয় মজার মজার শ্লোক বলেছি। একটু পর তো আমাকে এমনি মৃত্যু দিবে। এখন ছুরি সরিয়েই বা কি হবে? রমণীটা সরে দাঁড়ালো। আচ্ছা সরে গেলাম, এবার বল। লোকটা আস্তে আস্তে বলতে শুরু করলো। মাইয়া গুলাম রে কই আটকায় রাখে কইতে পারবো না। রমণী 2টা ভ্রু কুচকে তাকালো। লোকটা আবার বলতে শুরু করলো। তয় চেয়ারম্যান চাচা আর তার উপরে একজন আছে, হে লোক কে জানি, জানি না, নামও শুনি নাই। হ্যার অনেক ক্ষমতা আছে শুনছি, আর শহরে থাকি। এরা মিল্লা এই মাইয়া গুলান রে আটকায় রাখে, তারপর মাইয়া গুলান রে এক একজন ভোগ করে, আর দূর দূরান্ত থেকে মানুষ আহে। হ্যাগো ধারেও কয়েক ঘন্টার লাইগা বিক্রি করে, বলেই চুপ হয়ে যায়। সাথে সাথেই রমণীটি লোকটার কাছে এসে তার বুকে এক পরপর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে, আর চিল্লিয়ে বলে, তোদের মতো জানোয়ারদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা নরপশুর মতো মেয়েদের সহ অনেকের জীবন নষ্ট করস। তোরা যেমন পশুর মতো মেয়েদের ভোগ করতি, তেমন আজ আমি তোদের দেহ পশুদের খাওয়াবো। পশুগুলা তোদের খুবলে খুবলে খাবে। লোকটা চিৎকার করতে থাকে, কিন্তু বাঁচারও কোনো ইচ্ছে নেই, আবার মৃত্যু যন্ত্রণাও সহ্য হচ্ছে না।
ছুরির আঘাতে লোকটার বুক ঝাঁঝরা হয়ে গেছে, আশেপাশে রক্তের জোয়ার বয়ে গেছে। রমণীটির পুরো শরীর ভেজা, বাহিরের বৃষ্টিতে ভিজে ভিজে এখানে আসছে। যার ধরুন এই অবস্থা, হাতে মুখে সমস্ত শরীরে ছোপ ছোপ রক্তের দাগ, গায়ের উপরে চাদর থাকায় সেটাতেই রক্তের মাখামাখি। ছটফট করতে করতে লোকটা মারা গেল, দেহগুলো মাটিতে লুটিয়ে আছে। রমণীটি ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ল। আজকে যেন একটু শান্তি মিলল। বিড়বিড় করে বলল, রেডি থাকিস চেয়ারম্যান, এরপর তোর পালা। আর কয়দিন দুনিয়াতে শান্তি করে যা, তারপর তোকেও পরপারে যেতে হবে। কিছুক্ষণ পর রমণী দুজন লাশের একপাশেই চাদরটা খুলে তাতে আগুন লাগিয়ে দেয়। তারপর অনেক কষ্টে লাশগুলোকে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে এসে ফেলে দেয়। লাশের গায়ের রক্ত বৃষ্টিতে ধুয়ে গেছে, সবাই বৃষ্টিতে ভিজে একাকার। এখানে মানুষজনের বেশি আনাগোনা নেই, তাই কোনো ভয়ও নেই। জঙ্গলে জন্তু জানোয়াররাই খুবলে খেয়ে নিবে। কাঁচা রোদ মাখা সকালবেলা, মনে হচ্ছে আকাশে আলোর ভেলা ভাসাচ্ছে। গাছের ফাঁকে ফাঁকে আলোর ঝলক দেখা যাচ্ছে। কাল সারাদিন রাত মেঘ বৃষ্টি হয়েছে, আজ সকাল সকাল রোদের খেলা দেখা মিলল। গ্রামের সবাই নিত্যদিনের মতো যার যার কাজ করছে। আত্মজা এখনো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। শেষ রাতের দিক থেকেই গায়ে অনেক জ্বর আসছে। অনেক কষ্টে উঠে ফজরের নামাজটা আদায় করেছে। মাজেদা বেগম আত্মজার মাথার কাছে বসে মাথায় পানি দিয়ে দিচ্ছে। অনুজা ও বোনের পাশে বসে আছে। আয়শা খাতুন বলে, হঠাৎ করে জ্বর বাদাইলি কেমনে? এখন আজকে শহরে যাবি কেমনে? মাজেদা বেগম বলে, আহ মা, মায়াডার অসুখ, এর মধ্যে এসব না কইলে কি হইব? অয় তো আর ইচ্ছা কইরা জ্বর বাঁধায় নাই। আত্মজার মায়ের প্রতি রাগ নিমেষেই শেষ হয়ে গেল। আসলে মায়েদের সাথে রাগ করে বেশিক্ষণ থাকাই যায় না। মায়েরা এমন যে তারা বকবেও আবার আদরও করবে। আর যা করে তার নিশ্চয়ই ভালোর জন্যই করে, ভালোর জন্যই বকে। এই যে এখন একটু অসুস্থ হয়, সেই বেশি চিন্তা করছে, তবে বাবা থাকলে হয়তো এর থেকে বেশি। আত্মজার চোখ ভিজে উঠল। কতদিন বাবা নামক মানুষটাকে দেখে না। সেই এই অসুস্থতার কথা শুনলে পাগল হয়ে যেত। তুমি আত্মজাত থেকে ডায়েরিটা কাইরা না আইনা বুঝাই আনতে পারতা, তাইলে আর মায়াডা সন্দেহ করতো না। আয়শা খাতুনের কথায় মাজেদা বেগম তার পানে তাকালো, অবাক হয়ে বলল, এইগুলান আপনারে কে কইছে আম্মা? আত্মজা যখন অনুর ধারে এইসব বলছে তখনই শুনছি ওরা সন্দেহ করতেছে। ডায়েরিতে আজরার নাম লেখা ছিল। মাজেদা আরেক দফা অবাক হয়। আত্মজা এটা অনুকে বইলা দিছে? ফের বলে, আমি তো নিছিলাম যাতে বাকি লেহাগুলা পড়তে না পারে, সেই জন্য মনে হয় আমার উচিত হয় নাই জোর করে নেওয়ার। আমি ডরাইয়া গেছিলাম যদি সত্যটা যাই না যাইতো। হের লাইগাই তো তাড়াহুড়া কইরা লইয়া গেছিলাম। থাহুক এখন এইগুলান বাদ দাও, আর ডায়েরি খান গুজাইয়া রাখো, ওরা যাতে ওইটার হদিস না পায় আর। আম্মা, আমি গুজাইয়া রাখছি। আমার অনেক ডর লাগে, ওরা যদি সত্যটা যাই না যায় তাহলে কি হইব? এই 16টা বছর ধরে অগরে আমি জানতে দেই নাই, এখন যদি জানে, না জানি কি হইব। আয়শা খাতুন মাজেদার মাথায় হাত রেখে বলে, চিন্তা কইরো না, ওরা কিছু জানবো না। আল্লাহ ভরসা, আল্লাহ যা করবো ভালোর লাইগেই করব। চারদিকে কাঠফোটা রোদের মেলা। অনুজার হাত পাখা নাড়তে নাড়তে আত্মজার পাশে গিয়ে বসতে বসতে বলে, বোন, হঠাৎ তোর এমন জ্বর বাঁধলো কেমনে? সন্দেহ তো ঠিকই ছিল। আত্মজা অসহায় দৃষ্টিতে বুবুর দিকে তাকিয়ে বলে। অনুজা কপালে গলায় হাত দিয়ে বলে, গা জ্বরে পুড়ে যাচ্ছে তোর। এরই মধ্যে মাজেদা বেগম ঘরে ঢুকলো। আত্মজার পাশে বসে বলে, কই দেহি আরো বাড়ছে নাকি জ্বর? গায়ে হাত দিয়েই দেখে আসলেই অনেক জ্বর। মাজেদা চিন্তিত হয়ে পড়ল। একটু পর বলল, কবিরাজ ডাকতে হবে দেখছি। গলার স্বর একটু বাড়িয়ে বলে, অন্তরে আবার কই গেল কবিরাজ বাড়ি যাইতো? এই পোলাটায়ও সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করে, দরকারের সময় পাওন যায় না। অনুজা, তুই একটু অন্তরে খুঁজা নিয়ে আয়, মনে হয় খেলার মাঠে। অনুজাও বাধ্য মেয়ের মতো উঠে যায়। আত্মজা মায়ের হাত ধরে বলে, মা, আমি ঠিক আছি, কবিরাজ ডাকা লাগবে না। আমার জন্য এমনি কত কষ্ট করতেছ? মাজেদা মেয়ের মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলে, কেমন ভালো আছিস সে তো দেখতেই পাইতেছি। চোখে মুখের কি হাল হয়ে গেছে একদিনে। দুপুর হাওয়ায় চারদিকে রোদের তাপ বেশি। এই ভর দুপুরে অন্তর খেলায় ব্যস্ত থাকে। ছোট মানুষ এমনই হয়, ওদের খেলার প্রতি ঝোঁক বেশি থাকে। গরম হওয়া সত্ত্বেও অনুজা মাথায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে অন্তরকে খুঁজতে বের হয়। খেলার মাঠেই আছে হয়তো, তাই আগে সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। মাঠটা ওদের বাড়ি থেকে একটু দূরে। অনুজা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিছু দূর আসার পর হঠাৎ নিজাম তালুকদার ওর সামনে পড়ে। সাথে শরীফও আছে। সে নিজাম তালুকদারের মাথায় ছাতা ধরে আছে। অনুজা পাশ কেটে যেতে চাইলে নিজাম তালুকদার রাস্তা আটকে দাঁড়ায়। অনুজা ঘাবড়ে যায়, আস্তে করে বলে, আমার পথ ছাড়েন চাচা, আমার তাড়া আছে। নিজাম তালুকদার বাঁকা হেসে বলে, এতদিন তোর বাপে তোদের রক্ষা করছে, এখন তো তারে পথ থেকে সরাইয়া দিছি, এখন কে বাঁচাইবো তোদের? অনুজা মনে মনে ঘাবড়ে যায়। খারাপও লাগে তাদের জন্য,
জন্যই হয়তো তার বাজান আজ পৃথিবীতে নেই। অনুজা অন্য পাশ দিয়ে দৌড়ে চলে যায়। ইহান, কাব্য, অন্তরসহ আরো কয়েকজন ছেলেপুলে খেলার মাঠের এক কোনায় গাছের নিচে বসে আছে। অনুজা অন্তরের সাথে ইহান কাব্যকে এখানে আশা করেনি। কাব্য ওখানে থাকায় অনুজার যেতে একটু লজ্জা লাগলো, তাই না গিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে আর বিড়বিড় করতে থাকে। অন্তর, একটু এদিকে তাকা, একটু তাকা। আজকে তোরে হাতের কাছে পাইয়া নেই, দেখিস কি করি, তোমার খেলা বের করব। একা একাই এমন বলতে থাকে, ওর কথা তো কেউই শুনতে পায় না। অনুজা প্রায় মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকার পরও অন্তর তাকালো না। কোমরে হাত গুজে রাগী দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করতে লাগলো। বিড়বিড় করে বলে, বড় দুইটার আবার এই দুপুরে পোলাপানদের সাথে খেলা লাগে, তখন জন্যই তো আমি ওখানে যাইতে পারতাছি না। একটু পর অনুজার দিকে তাকিয়ে সবাই মিলে একসাথে হেসে ওঠে। অনুজা অবাক হয়ে তাকায়, ওর দিকে হঠাৎ এভাবে তাকিয়ে হাসলো কেন? এই ছিল আত্মজার 5 থেকে 8 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।